তোমরা একটু তোমাদের গ্রুপে বলো সবাইকে জয়েন হয়ে যেতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাদেরকে তোমাদের এক্সামের কোয়েশ্চেনের উপর কিছু ধারণা দেওয়া লাগবে। কারো কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, বাকি সবাই জয়েন করুক, আমরা একটু কোয়েশ্চনটা কিছু ধারণা দেই, তারপর আজকে ক্লাসটা স্টার্ট করব। ফার্স্ট কোয়েশ্চনে ছিল হচ্ছে, তোমার ভর 20 কেজি, তোমার সামনে 200 কেজি ভর রয়েছে। তুমি 50 ইউনিট শক্তি দিয়ে পাথরটিকে ধাক্কা দিবে এবং একে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কোনটা স্যার, কি এগুলো তো হবে? আগে কোশ্চেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটা তোমাদের যে এক্সামের কোয়েশ্চনটা। আজকে কি 10 মধ্যে ছিল না আমাদের এক্সামে নাকি স্যার? হ্যাঁ, দশম অধ্যায় পড়াবো। শুধু ওই এক্সামের গুলার উপর একটু বলে দিব আর কি কিভাবে সলভ করবা, যারা পারে নাই। আচ্ছা, এই যে কোয়েশ্চনটা আছে না, এই কোয়েশ্চনটার সলভ তোমাদের বইয়ে আছে। দেখো, বইয়ে ডাইরেক্ট বলে দেওয়া আছে যে তোমাদের নিউটনের যে থার্ড ল আছে ওই থার্ড লোর উপরে। ওইখান থেকে আমি ডাইরেক্ট হুবু করে দিছি, শুধুমাত্র মানে ভ্যালুটা চেঞ্জ করে দিছি, ভ্যালু মনে চেঞ্জ করি নাই। ফার্স্ট কোয়েশ্চনটা তা বলছে কি, a force of 10 is applying on a body for 10 minutes, what is the value of change of momentum? যেখানে বলছে কি মোমেন্টামের চেঞ্জ কি হবে। তা আমরা জানি কি ভরবেগের পরিবর্তন সমান কি এফ টি। এফ এর মান তো 10, আর এখানে এই যে 10 মিনিটটা আছে এটাকে তোমার সেকেন্ডে নেওয়া লাগবে। এটা আনসার হবে এটা, আর কিছুই না। তারপর একটা হচ্ছে, আর এক নাম্বারটা যেটা বলছি, এক নাম্বারটা তোমাদের বইয়ে আছে। এটা তো বই থেকে পড়বা, রিডিং পড়লে পাবা। আর হচ্ছে কত পরে কি আছে হচ্ছে, f of 10 acts on a stationary object of 10 degree after 10 the force of friction between acts on is 5 seconds in the opposite direction. What is the distance traveled by the object? আচ্ছা, এটা ফার্স্টে তোমার কি করা লাগবে? আফটার 10 সেকেন্ড a force of 20 ton acts on it. করে আছে। আচ্ছা, ফার্স্টে তোমার হচ্ছে এটা ত্বরণ নির্ণয় করা লাগবে। ত্বরণ নির্ণয় করার পরে 10 সেকেন্ডের তার অতিরিক্ত অতিক্রান্ত দূরত্বটা তোমার বের করা লাগবে।
তারপর হচ্ছে 10 সেকেন্ড পরে আমি আবার কি করছি, বিপরীত দিকে তাকে একটা ফোর্স দিছি, অপোজিট ডিরেকশন। তখন এই ফোর্সের কারণে আরেকটা ত্বরণ ক্রিয়েট হবে। মানে ত্বরণ কি হবে, এক্ষেত্রে মন্দন হিসেবে কাজ করবে ত্বরণটা। আর আবার যে ত্বরণটা ক্রিয়েট হবে, ওই ত্বরণের কারণে ওর স্পিড কমে যাবে। ওর স্পিড কমে গেলে কি হবে, একটা সময় পরে তার স্পিড কমতে কমতে 5 সেকেন্ডে যে আমি ফোর্সটা দিলাম, তখন তার কি হবে, একটা সময় সে থেমে যাবে এই স্পিডের কারণে, এই ফোর্সের কারণে। তারপর ওইটা বের করবা, তারপর দুইটা যোগ করে দিবা। এটা তো কঠিন না। আর আরেকটা কি আছে, লাস্টে চলে গেছে। আরেকটা হচ্ছে প্রবলেম করতেছে কেন, এটা বুঝলাম। পরে কোনটা, the coefficient of friction of a box on a floor is auto if the mass of the box is 10 kg kept on the box, then what is the force record? আচ্ছা, এখানে বলছে কি, এখানে কিছুই না, শুধুমাত্র তোমার যে ফ্রিকশনাল ফোর্সটা আছে ওইটাকে তোমার অতিক্রম করার জন্য যে বলটা দেওয়া লাগবে। আমরা জানি কি ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু কি মিউ ডাব্লিউ। মিউ এর মানটা তো আমি দিয়েই দিলাম 0.01। আর ডাব্লিউটা এখানে কি হবে, ডাব্লিউ সমান সমান কি mg। এখানে এমটা হবে কি, দুইটা বস্তু সম্মিলিত যে বল আছে এইটাই। এম হচ্ছে 10 প্লাস 100, 110 × 9.8। এটা বসাবে এই জায়গায়, তারপর শেষ, এক লাইনের অঙ্ক। আর হোয়াট ডু ইউ কল এ চেঞ্জ ইন মোমেন্টাম, বর্গের পরিবর্তনকে আমরা কি বলি? এটা তো আমি কোশ্চেন আগে দিছিলাম তোমাদের, তোমরা আনসারও করছো। আচ্ছা, এটা কি হয়েছে, পজিশন গাড়িতে আমাদের প্রয়োজনীয় বলটা নির্ণয় করো। উম, দেখো। আচ্ছা, এখানে হয়েছে কি, এখানে তোমাকে দেওয়া আছে হচ্ছে গাড়িটা 50 কিলোমিটার পার বেগে চলতেছে, তুমি তাকে 85 সেকেন্ডে থামানো লাগবে। এখানে তোমার ফার্স্টে বের করা লাগবে হচ্ছে এই সূত্র দেখে, v - u/t, এই সূত্র দেখে তোমার কি করা লাগবে, ত্বরণের মানটা বের করা লাগবে, ঠিক আছে? ত্বরণের মানটা যখন বের করবা, ত্বরণটা তুমি বের করে ফেললা, তখন তোমার কি আসবে, এফ নেট ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। আচ্ছা, এখানে মনে হয় আমার কোয়েশনে একটা ভ্যালু মিসিং ছিল, এখানে ভর দেওয়া উচিত ছিল। এটা নিয়ে কেউ সলভ করতে পারছো, সাত স্যার এটা ওই নাম্বারটা? যে এম না, ধরে এটা নিতে স্যার বলছিলেন, পারিনি। এম এম ধরে নিতে বলছিলেন, ওই যে এর আগের বারও তো দিছিলেন স্যার, এটা আচ্ছা, যা সেম ধরে কোশ্চেন নিলে দিছিলেন না ধরে নিলে হবে। আচ্ছা, বুঝতে পারছি। আমি খেয়াল করি না ওই সময়। আচ্ছা, যদি এম ধরে নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, এরকম যদি আমি এম এম ইজ ইকুয়াল টু এ লিখি, তাহলে এফ নেট, এখানে এর মান তো তুমি পাইলাই, এর মান একটা ধরলা, আচ্ছা সমস্যা নাই। এখন থেকে এফ নেট আমি কতটুকু অ্যাপ্লাই করা লাগবে, এফ অ্যাপ্লাইড, আমি যাই অ্যাপ্লাই করব না কেন, একটা ফ্রিকশনাল ফোর্স আমাকে কি দিবে, অপোজ করবে এটাকে। তাহলে এই ফ্রিকশনাল ফোর্সটা তোমার ডান পাশে যোগ করে দেওয়া লাগবে। এই যোগফল যা হবে তাই তোমার মোট ফোর্স অ্যাপ্লাই করা লাগবে বিপরীত দিকে। আচ্ছা, এটাতে কি করছি, এফ এ পারসন ক্লাইম্ব আপন দ্য টপ অফ উইথ আ বক্স অফ হায়ার দ্য হাইট অফ each floor is auto if the mass of the person is 50 kg, how much is work done by gravitational force? এখানে কিছুই না, শুধুমাত্র সেম যা করাইছি, শুধুমাত্র 50 নিউটনের সাথে এই 50 কেজিটার ওজন বের করে যোগ করবা, তাহলে আগে যা করাইছি W = mgh, ওটা দিয়ে বের হবে, শুধু আগে একটা মাইনাস লাগবে। এখানে এম এর মান হবে এই দুটো যোগফলটা। অথবা তুমি এরকম করা লাগবে, এখানে আলাদা আলাদা যদি করতে চাও, m1gh প্লাস হচ্ছে 50 নিউটন। তাহলে m1 এর মান এখানে কত, 50, 9.8। আচ্ছা, এখানে আবার এইচ যোগ করা লাগবে, ইন্টু এইচ যা তুমি উচ্চতা বের করবা, প্লাস সেম 50 × এইচ। এই 50-এর সাথে আর কিছু করা লাগবে না, শুধু এইচটা যোগ করবা, আর এখানে ওজনটা বের করে এইচ যোগ, এইচ গুণ করবা, শেষ, আর কিছুই না। আচ্ছা, এখানে কি বলছে,
আচ্ছা, এটার আনসার তো জিরো। কারণ এখন তোর মহাকর্ষ বল দ্বারা কোনো কাজ হইতেছে না, যাই করি না কারণ আমি তো ডান দিকে সরাইতেছি শুধু, আর মহাকর্ষ বল তো নিচে দিয়ে কাজ করবে, তাহলে এটা কোনো কাজই হবে না এখানে। এটা কি বলছে, যদি 10 কেজি বর বস্তু এত বেগে চলমান থাকে এবং সেই সময় আপনি যদি এটাতে প্রয়োগ করেন, তাহলে 10 কেজি বল প্রয়োগ করার পর যখন বস্তুটি 30 মিটার দূরত্ব অতিক্রম করবে তখন গতিশক্তি কত হবে? আচ্ছা, এখানে দেখো, এখানে 10 মিটার পরে তার যে বেগটা হবে 30 মিটার দূরত্বে অতিক্রম করার পরে তার কিন্তু বেগ সেম থাকবে। প্রশ্ন সেম, আমি যে তোমাদের আগে প্র্যাকটিসের জন্য দিছিলাম তখন এখানে শুধু 10 সেকেন্ড ছিল আর 30 সেকেন্ড ছিল, আমি এখানে শুধু 10 মিটার আর 30 মিটার দিয়ে দিচ্ছি, ওইটার মতো সেম, শুধু মিটার পার্থক্য আর কিছুই না। জি ভাই। এখানে বলছে কি, এটা একটু কনসেপ্ট ছিল, বস্তুর ভর এত, এটি স্থির থাকে তখন 10 নিউটন একটি বল প্রয়োগ করা হয়। আচ্ছা, 2 সেকেন্ড পরে এই বলের জন্য বস্তুর বেগ হয় এত, তাহলে এটার ত্বরণটা তুমি এখান থেকে বের করতে পারবা। এখান থেকে তুমি ত্বরণটা বের করলে হচ্ছে 0.5, ঠিক আছে। তারপর তুমি কি করলা, এফ নেট লিখলা, এফ নেট ইকুয়াল টু এম এ, এখান থেকে আমি ভর দিয়ে দিছি, তাহলে এখান থেকে 10 × 0.5। এফ নেটটা কি, তুমি যে বলটা অ্যাপ্লাই করছো, এফ অ্যাপ্লাই মাইনাস কি এফ ফ্রিকশন, যে বলটা অ্যাপ্লাই করছো ওইটাকে তো একটা ফ্রিকশন বল অপোজ করছে, যেহেতু আমি বলেই দিছি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কিভাবে তুমি বুঝতে পারতেছো যে না এখানে একটা ফ্রিকশন বল কাজ করতেছে। দেখো, এখানে যদি ফ্রিকশন বল কাজ না করতো, আমি একটা 10 কেজি বস্তুর উপর একটা 10 নিউটন ফোর্স দিতেছি, আমরা জানি কি এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ কত হইতো, তাহলে এ ইকুয়াল টু এফ বাই এম। এ তাহলে কিন্তু এই 0.5 আসতো না, এ আরো বেশি আসতো, এ আসতো কত, 1। ওয়ানের জায়গায় আসছে কত, 0.5। তার মানে কি, আমি যা দিতেছি তার কিছু অংশ অন্য কোনো কাজে ব্যয় হইতেছে, এই এক্সট্রা কাজটা হয়েছে কি ফ্রিকশন ফোর্স। এখান থেকে তুমি শুধুমাত্র এটার মান তো এখানে দেওয়াই আছে, এফ ফ্রিকশনের মান তো এখান থেকে বের করবা, এফ এফ অ্যাপ্লাই তো 10 নিউটন এখানে দেওয়াই ছিল। মানে ইকুয়েশন সব যদি আমি বলি শুধু একটাই ইকুয়েশন আর কিছুই না, এফ নেট ইকুয়াল টু এম এ, এখানে তুমি শুধুমাত্র এই কাজটা করবা এক্সট্রা। এটা আনসার কত বলো তো? তো কোনটা? এটার 12 নম্বর। স্যার টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম না, 600/180। আচ্ছা, গড় বেগ বলছি না, গড় সরণ। স্যার এখানে ভেলোসিটি বলা আছে, তাহলে তো ডিসপ্লেসমেন্ট ধরবো না, হ্যাঁ, ওইটাই ওইটাই আমি চিন্তা করতেছি, এখানে তো তাহলে জিরো হওয়ার কথা। জিরো হবে তো তাহলে। কিন্তু স্যার এই যে এভারেজ ভেলোসিটি ফর্মুলাতে ছিল টোটাল ডিস্টেন্স ট্রাভার্স বাই টোটাল টাইম। ওটা তো স্যার গড় দ্রুত ছিল। না, স্যার এই কোশ্চেনে সমস্যা আছে একটু। ইয়েস স্যার, ওইটাই কোশ্চেনের সমস্যা। স্যার এখানে যে টোটাল টাইম দিয়ে রাখছে এটা হবে না, এখানে দুইটা আলাদা টাইম দেওয়া লাগতো, তাহলে বের করা যায়। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি, তাহলে দেখবো কি টোটাল করে। টাইম দিয়ে বের হয়। আচ্ছা, টোটাল টাইম তো তোমার লাগবে না, আমি তোমাকে গড় সরণ হবে না, গড় সরণ এখানে জিরো হবে না নাকি? ডিসপ্লেসমেন্ট তো জিরো, সেটাই। জিরো। টাইম তো তোমার লাগতেছে না এখানে। আচ্ছা ভ্যালোসিটি, হ্যাঁ ভ্যালোসিটি। স্যার এখানে ঘর বেগের মান বলছে না? হ্যাঁ, বেগের মান কত হবে, জিরো হবে না? জিরো হবে। যদি তোমাকে মানে থিওরিটিক্যালি যদি আমি যাই, গড় বেগ ইজ ইকুয়াল টু কি, গড় এভারেজ ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে এভারেজ ডিসপ্লেসমেন্ট এখানে জিরো আসতেছে। তো স্যার তাহলে এটার অ্যান্সার জিরো। থিওরিটিক্যালি তো জিরো, একটা আমার চিন্তা করা লাগবে, দেখি কি হয়।
আচ্ছা, তারপর বলছে কি এটা আনসার কেউ দিতে পারছো? বেগ পরিবর্তন হচ্ছে কিন্তু দ্রুতি পরিবর্তন হচ্ছে না। ইয়েস স্যার, এটা ওই যে সার্কুলার ফিল্ডে। হ্যাঁ, আর কিছু আছে? ওই যে ফ্যানের মোশনটা। হ্যাঁ, সার্কুলার মোশন বলতে গেলে। ওই তো হ্যাঁ। তারপর তো এগুলো তো পারবাই। তারপর এইটা তোমাদের একটা, এটা ইজি ছিল, এটা একবার ইজি, এটা তোমার প্র্যাকটিস শিটও ছিল। আচ্ছা, আর তোমাদের এত চিন্তা করা লাগবে না, তোমরা বইয়ের গুলো এই যে ফার্স্ট যেটা ম্যাথ দিছিলাম না, ওইটা কিন্তু এবার বই থেকে দিছি, এটা একবারে মানে 1 নম্বর যেটা ম্যাথ। তোমরা যে নিউটন থার্ড ল যেটা আছে ওইটা যখন দেখবা ওইটা পাবা, সব সেম। ওখানে সলভ করে দেওয়া আছে, শুধু ভ্যালুটা দেওয়া নাই মনে হয়। চেক করে তোমরা বইটা। জি ভাই, দেখছি। আচ্ছা, তাইলে আমরা আজকে স্টার্ট করি। এখানে কোয়েশ্চন দেখা যাইতেছে কোনো? জি ভাই, দেখতেছি। আচ্ছা, আমি আগে ফার্স্ট এটার ট্রান্সলেট করি, তারপর বলতেছি এখানে কি বলছে। এখানে বলছে হচ্ছে Q1 Q2 Q3, তিনটা চার্জ আছে, ওরা একটা স্ট্রেট লাইনে পরপর দেওয়া আছে। যারা ইংলিশ ভার্সন আছে ওরা তো বুঝতে পারবা লেখা দেখে। পরপর দেওয়া আছে এবং সমান দূরত্বে দেওয়া আছে, মানে Q1 থেকে Q2 ডিস্টেন্স যত, Q2 থেকে Q3 ডিস্টেন্স তত, কিন্তু একটা পরপর এরকম হবে। ফার্স্টে Q1, তারপর Q2, তারপর Q3 আছে। কোয়েশনটা হয়েছে কি, Q1 এর এমন কোন মান আছে যে মানের কারণে Q3 কোন ফোর্স অনুভব করবে না? কোয়েশন কি বুঝতে পারছো সবাই? এখানে বলছে কি Q1 Q2 এবং Q3 তিনটা আদান বা চার্জ আছে, এবং প্রত্যেকটা পরপর আছে এরকম। ফার্স্টে আছে Q1, তারপর Q2, তারপর Q3, এবং Q1 থেকে Q2 ডিস্টেন্স যতটুকু, Q2 থেকে Q3 ডিস্টেন্স ততটুকু। এখন বলছে Q1 এর এমন কোন মান আছে যে মানের কারণে Q3 এর মধ্যে কোনো ফোর্স অনুভব করবে না, এটা তোমরা বের করবা। আমি ফুল কোয়েশন দিতেছি, তোমরা আনসার করবে। ফুল কোয়েশন পাইছো সবাই? জি ভাই, পাইছি। ওকে, আনসার করতে থাকো। আর সবাই কি দেখতে পাচ্ছ কোয়েশনটা? এমন কি কেউ আছে দেখতে পাচ্ছ? ওকে, তাহলে আনসার করো তোমরা। এই কোয়েশন কি এর আগে কখনো দেখছো কেউ? কেউ দেখো নাই? জি না ভাই, এটা দেখি না। তাহলে তোমরা, একজন বলছে দেখা যায় না, ওর দেখা যায় না কেন বুঝলাম না। আচ্ছা, যদি দেখা না যায়, তোমার সামনে যদি বই থাকে, তুমি তোমার বইয়ের চ্যাপ্টার 10-এর অনুশীলনী যে আছে না, অনুশীলনী লাস্ট কোয়েশ্চন আছে একটা, দেখো সিকিউ, ওইটা ওইটা দেখো, ওইটাই কোয়েশ্চন, ওইটাই আমি শুধু তুলে দিছি। তোমরা কি বইয়ের সিকিউ সলভ করো নাই তাইলে? এটা আমি কিছু চেঞ্জ করে নাই, শুধু বইয়ের ওইটা অংশটা তুলে দিছি। যারা দেখা যাচ্ছে না, তোমরা বইটা খুলে লাস্ট সিকিউটা দেখো, সেম কোয়েশ্চন। একজনে দেখো না এই কোয়েশ্চন, বুঝলাম না। ভাই অ্যান্সার দিছি। মাত্র 12 জনে আনসার করছো, বাকিরা আনসার করো। দেখো, এটা একবারে ইজি, কনসেপ্ট যদি না পারো বুঝবা না।
উম, আমি ফার্স্টে খুঁজে পাইছিলাম না যে এই চ্যাপ্টারে কি পড়াবো, মানে তোমাদের অনেকগুলা নতুন কনসেপ্ট এড করছে আর কি, ভালো করছে এড করছে, তোমাদের এইচএসসি তে কিছু ইজি হবে, অনেক কিছু নিয়ে আসছে নতুন, আমাদের সময় এগুলো ছিল না। ফার্স্ট কথা হচ্ছে তোমরা বই পড়ো, বই না পড়লে আসলে কিছু হবে না, আমি যতই পড়াই না কেন। আর আমি 100% শিওর দিতেও পারবো না যে এখান থেকে এই টাইপের কোয়েশ্চেন আসবে, ওই রকম কোয়েশ্চেন আসবে। ওটা ফুললি ওই স্যারের উপর ডিপেন্ড করে, ওই স্যার ওই সময় কি ভাবতেছে কি দিবে। কারণ আবার যদি প্রত্যেক বছর এক সেম স্যার করতো কোয়েশ্চন তাইলে হয়তো। নটরডেমের ফিজিক্স ডিপার্টমেন্টের স্যার আছে মিনিমাম হলো 14 জন স্যার, তো এক এক বছর তো এক একজন এক এক স্যার করে, তাইলে এক একজনের মাইন্ডসেট এক এক রকম। সেম অন্যান্য কলেজে সেন্ট জোসেফ হলি ক্রসে তো সেম 10-12 জন করে আছে। এখন এক একজন স্যার যখন এক একজন স্যারের উপর এক বছর দায়িত্ব পড়ে, আপনি কোয়েশ্চেন করেন। মানে মাঝে মধ্যে কোনো স্যার থিওরিটিক্যাল কোয়েশ্চেন করে বেশি, মাঝে মধ্যে আবার ম্যাথমেটিক্যাল টাইপ করে, আবার মাঝে মধ্যে কিছু বেশি এত ম্যাথ দেয় না, আবার বইয়ের ভিতর থেকে ছোট কোয়েশ্চেন গুলো দিয়ে দেয়। মানে কি আসলে গেস করতে হবে না, তোমার দায়িত্ব হচ্ছে তোমার মেইন বইটা পড়া লাইন বাই লাইন, আর কিছুই না। আর 50 সেকেন্ড টাইম আছে, সবাই যারা বাকি আছো তারা আনসার দাও। একজন বলছো কোয়েশ্চেন দেখতেছো না, বললামই তো যাদের এক দুজনের প্রবলেম হইতেছে কেন জানি না, তোমরা বইটা খুলে, তোমাদের সামনে তো বই থাকার কথা বা কাছে, বইটা খুলে তোমাদের চ্যাপ্টার 10-এর লাস্ট একবার কোয়েশ্চেন যে সিকিউটা আছে ওইটা দেখো, ওই সেম কোয়েশ্চেন, আর কিছু না। আচ্ছা, আমি তাহলে ফুলটা এন্ড করে দিতেছি। দশ জনের মতো মনে হয় রাইট আনসার হয়েছে, 28 জনের মধ্যে। স্যার অ্যান্সারটা কি হবে? তার আমি এক্সপ্লেন করতেছি, বলতেছি। এখানে আমার কি দেওয়া ছিল, +2 কুলম, ঠিক আছে। এখানে ছিল -1 কুলম, আমি বলছি পরপর আছে, পরে বলে দিচ্ছে এটা। ওকে, বলছে কি এখানে দেখো কি হচ্ছে, আমরা জানি কি সেম যেগুলো চার্জ, যেগুলো সেম, ওগুলা কি করবে, পরস্পর পরস্পর কি করে রিপালশন হবে তাদের মধ্যে, বিকর্ষণ করবে। আর যাদের চার্জ বিপরীত, ডিফারেন্ট, তারা কি করবে, একে অপরকে অ্যাট্রাক্ট করবে। আকর্ষণ করে। এটা সবাই আমরা জানি। যেমন কথা হয়েছে কি দেখো, এই যে -1 কুলম চার্জটা আছে, এখানে +1 কুলম চার্জ এখানে আছে, এরা কি করবে, এই -1 কুলমটা এখানে আবার কি করবে, অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে। আবার কি করবে, তুমি যদি এটাকে না ধরো, মনে করো এখানে মাঝখানে কিছু নাই, এটা যখন অ্যাট্রাক্ট করবে এটাকে, মনে করো এই যে +2 কুলম চার্জ আছে, আমরা জানি কি প্রত্যেকটা, মনে করো প্রত্যেকটারই কি আছে, একটা ইলেকট্রিক ফিল্ড আছে। এই +2 কুলম্বের কি আছে, একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এবং এটা কিন্তু ইনফিনিট পর্যন্ত আছে। তুমি যদি মনে করো যে একটা ইনফিনিটি একটা বিন্দু চার্জ আছে, পয়েন্ট চার্জ আছে, ওইটাও কিন্তু কিছু না, একেবারে যে জিরো ফোর্স পাবে এই চার্জের জন্য এটা না, মিনিমাম কিছু হইলেও কিছু না কিছু ফোর্স পাবে, হয় অ্যাটাক করবে নাহলে রিপিল করবে। আচ্ছা, এখন দেখো কি হয়েছে, এই যে +2 কুলম চার্জ আছে ওইটাও কিন্তু, এটাও +2 কুলম, এটাও প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ, এটা কি করবে, এটাকে
রিপিল করবে, ওকে ধাক্কা দিবে এইদিকে, বা এটা কি করবে, এটাকে ধাক্কা দিবে এদিকে, ও ও এদিকে টানতেছে, ও এদিকে ধাক্কা দিতেছে। তাহলে +2 কুলম্বের এমন কি মান হলে ওইটা কি হবে না, ওইটা যে ও যে বলে টানতেছে এটাকে, ও কি করবে, সেম বলে ধাক্কা দিবে। তাহলে দুইটা যদি ও টানতেছে এইদিকে, আবার ও ধাক্কা দিবে এইদিকে, যদি সেম ফোর্সটা যদি সেম হয়ে যায়, তাহলে তো ওর উপর কোনো ফোর্সই কাজ করবে না, দুইটা বিপরীত দিয়ে কাজ করতেছে। মনে করো বিষয়টা হয়েছে এরকম, একটা বস্তুকে তুমি 5 নিউটন বলে টানতেছো, তোমার বন্ধু একজন 5 নিউটন বলে এদিকে টানতেছে, তাহলে তুমিও টানতেছো 5 নিউটন বলে, ও টানতেছে 5 নিউটন বলে, তো দিক যে বিপরীত, কারণ আমরা জানি কি ফোর্স একটা ভেক্টর রাশি, ওর দিক ম্যাটার করে। যেহেতু দুইটা সেম বল, দিক বিপরীত, তাহলে ওর যে ওই বস্তুটার উপর কোনো ফোর্স আসলে কাজ করবে না। সেম এটা, +2 কুলম্ব ওকে রিপিল করে ডান দিকে সরাতে যাবে, আর -1 কুলম্ব কি করবে, ওকে কি করবে, এদিকে টানবে। তাহলে কখন এটা সাম্যাবস্থা থাকবে, যখন দুইটা ফোর্সের মান সমান হবে। আবার আমি বলে দিচ্ছি কি, এইটা থেকে এইটার ডিস্টেন্স, আবার এইটা থেকে এইটার ডিস্টেন্স কি হবে, সেম। তাহলে আমি ধরলাম এখান থেকে এইটার ডিস্টেন্স এক্স, আবার এখান থেকে এখানের ডিস্টেন্স এক্স, ধরে নিলাম সেম। তাহলে আমি বলবো কি F1 সমান যদি F2 হয়, তখন কি করবে, একটাটায় কি করবে, মানে এইটা এই শর্ত হলে কি হবে, এটা চেঞ্জ, মানে এটা তার জায়গায় থাকবে, এটা কোনো দিকে সরবে না। ওকে, এখন দেখো আমরা জানি কি K, Q1 Q2/r², এখানেও সেম। আচ্ছা, এখানে আমি এটাকে ধরি Q1, এটাকে ধরি Q2, এটাকে ধরি Q3, ঠিক আছে। এখানে আমরা শুধু মান চিন্তা করব, কোনো ভ্যালু চিন্তা করব না, কারণ আমরা এই যে ভ্যালুটা চিন্তা করব, দিক যে চিন্তা করব, ওইটা আমরা দুইটা অলরেডি চিন্তা করে ফেলছি কোনটা কোন দিয়ে কাজ করবে। আবার দেখো K, Q2 Q3/r², এখান দেখো, আচ্ছা এখান থেকে R1, এখানে R2, কে তো সেম, প্রবলেম নাই। আবার Q3 সেম, 1 কুলম এটা সেম। আচ্ছা, এখন এখানে কিউ কিউ দেওয়া আছে, এখানে কিউ আমি মনে করো Q1, আমি বসালাম না মান। R1 কত, এখানে R1টা কত, দেখো এখান থেকে এখানে ডিস্টেন্স কত, 2x, তাহলে এখানে যদি আমি বসাই, তাহলে স্কোয়ার হয়ে যাবে 4x²। সেম এখানে দেখো কি হবে, 1 কুলম থেকে 1 কুলমের, -1 কুলম থেকে এটা তো -1 কুলম, -1 কুলম থেকে 1 কুলমের ডিস্টেন্স কত, এক্স, শুধু এক্স, তাহলে এখানে হবে কত, x²। আর এখানে কত আছে, Q2 আছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো x² কাটা, তার মানে Q1 এর যে ভ্যালুটা হবে, এটা হবে কি 4 অফ Q2, মানে Q2 যত ভ্যালু আছে 1, Q2 ভ্যালু এখন আমরা জানি কত 1, তাহলে আনসার হবে কত 4 কুলম। তার মানে এটার ভ্যালু যদি +4 কুলম হয়, তাহলে কি হবে, এটা সাম্য অবস্থায় থাকবে। এবং তোমার যদি ডাউট থাকে, তাহলে তুমি কি করতে পারো, তুমি এখানে এক্স এর একটা ভ্যালু নাও, ভ্যালু নিয়ে দেখো দুই দিকে ফোর্স কত, দেখবা এদিকে কাজ করবে, রিপিল করবে যে +F1 নিউটন ফোর্সে, আবার এই এই যে -1 কুলমটা আছে, একে এদিকে অ্যাট্রাক্ট করবে -F1 নিউটনে, দুইটা সেম হবে কিন্তু বিপরীত দিকে হবে, ঠিক আছে। ভাই বলো। নেট কুলম ফোর্স ইকুয়ালস টু 0 দিলে হয় না, ইকুয়েশন বসাইলে হয় না, F1 প্লাস F2 ইকুয়ালস টু 0, F1 + F2, F2 ইকুয়ালস টু 0। হ্যাঁ ওরকম করলে হবে, নেট ফোর্স 0, আচ্ছা, হ্যাঁ হবে কনসেপচুয়ালি, হ্যাঁ ওইটা যে মনে করো এটা জন্য তুমি ভেক্টরে, তোমাদের ওইটা করাই না কেন, তোমরা তো ভেক্টর পড়ো না, এই জন্য আর কি, মানে ভেক্টর না পড়লে এটাতে আবার মানে হচ্ছে কি F1 + F2 0, তার মানে হচ্ছে এইটার উপরে যে দুইটা ফোর্স কাজ করতেছে, এই 2 কুলম এবং -1 কুলমের জন্য এই দুইটা ফোর্স 0, তখন আবার কি করা লাগবে, তখন আবার তোমার এই মাইনাস প্লাস ধরা লাগবে। আমি যেখানে ডিরেকশন ধরি নাই, যেহেতু তোমাদের এখানে ভেক্টর নিয়ে কাজ করতেছি না, আমি শুধুমাত্র স্কেলার রাশি নিয়ে, মানে F1 এর ভ্যালু নিয়ে কাজ করতেছি, F2 ভ্যালু নিয়ে কাজ করতেছি, ডিরেকশন আনতেছি না। কিন্তু এটা তুমি যখন বলবা, তখন তোমার এখানে ডিরেকশন আনা লাগবে। ডিরেকশন মানে কি, আমি যে এখানে মাইনাসটাকে নিগলেক্ট করে দিছি, এটা তোমার কাজে, মানে এটা তোমার কাজে লাগানো লাগবে আর কি, যদি এরকম চিন্তা করো F1 + F2 = 0, কারণ তুমি তোমার ভেক্টর এডিশন রুলে তখন চলে যাবা, এভাবে করতে পারো, সমস্যা নাই। আর যে এইটা যেটা বুঝাইছি, এটাকে সবাই বুঝতে পারছো?
জি ভাই বুঝছি। আচ্ছা, ভাইয়া আচ্ছা ভাই ওই এখানে যে Q2 এর মান হচ্ছে -1 কুলম, তাহলে তো Q1 -4 কুলম আসার কথা না? হ্যাঁ আমি তো বললাম এখানে আমি ডিরেকশন ধরি নাই, এখানে তো এখানে -1 কুলম মানে কি তোমাদের যখন বল -1 কুলম্বের কারণে মনে করো কে এর মান আমি ধরলাম এখানে হচ্ছে Q2, দাঁড়াও, কে Q2 Q3, এখন আসলো কত, আচ্ছা ধরো ডিস্টেন্স আমি ধরলাম 1ই ধরলাম, তাহলে এখানে তোমার আনসারটা কত আসতো, কে এর মানও ধরলাম 1, আনসার আসতো না মাইনাস কত, -1 নিউটন। -1 নিউটন মানে কি একটা একটাকে অ্যাট্রাক্ট করবে, এই কারণে তো এখানে মাইনাস আসছে। এই যে এখানে কিন্তু মাইনাসটা মানে কি তোমাদের বইয়ে লেখা আছে দেখো, যদি আমার এফ এর মান প্লাস হয়, প্লাস সামথিং হয়, তাহলে বোঝাবে একটা একটাকে রিপিল করবে, মানে একটা একটা ধাক্কা দিকে অন্যদিকে সরিয়ে দিবে। আর এফ এর মান যদি মাইনাস হয় তখন কি হবে, একটা একটা অ্যাট্রাক্ট করবে। এখানে প্লাস এর মানে তো এটা বুঝাইতেছে, ঠিক আছে। কিন্তু আমি তো বলছি এখানে তো আমি ও যেটা বলছি, তুমি যদি এরকম করো F1 + F2, তুমি এখানে দেখতেছো কি -1 একটা ভ্যালুর আগে একটা -1 দিছে, কিন্তু তুমি যখন এই F1 এবং F2 সূত্রে যখন বসাবা, এটা পরে যে মানটা আসবে, এই মানে যে মাইনাসটা আসবে আগে, এই মাইনাসটা একটা ডিরেকশন বুঝাবে। ডিরেকশনটা কি, -1 কে -1 + 1 কে তার নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে, অ্যাট্রাকশন বুঝাবে তখন। এক্ষেত্রে তুমি যদি এই -1 নিয়ে কাজ করতে চাও যে না আমি ডিরেকশন সহ কাজ করব প্লাস মাইনাস নিয়ে, তখন তুমি এভাবে করবা, F1 + F2 = 0। বুঝতে পারছো? জি ভাইয়া। কেউ রেজিস্ট্রেশন করছো বলো। জি ভাই, ওই যে এটা বলার জন্য যে এখানে তো কুলাম দেওয়াই আছে, আদান দেওয়াই আছে, তাহলে আমরা কেন আদান নিয়ে কাজ করব না? আদান নিয়ে তো কাজ করা যায়, হ্যাঁ কাজ এটা বলার করবা, জন্য। তখন তো বললাম এই যে তুমি এইটা ইউজ করো, সমস্যা নাই। F1 = -F2, তারপর তুমি কাজ করো। আচ্ছা ঠিক আছে, আর থ্যাংক ইউ। তুমি যখন এই লাইন লিখবা, তোমার আগে লেখা একটা লাইন লেখা লাগবে, যেহেতু এই +2 এবং মাইনাস দুইটা একটাকে অ্যাট্রাক্ট করবে একটাকে রিপিল করবে, সুতরাং প্লাস এই অজানা যে বলটা আছে, অজানা যে আদানটা আছে, এই অজানা আদান দ্বারা +1 কুলম যে রিপিল করবে এবং -1 কুলম +1 কুলম যে অ্যাট্রাক্ট করবে, তার দুইটা সমান এবং বিপরীত ধর্মী হবে। তো এই লাইনটা এই ইকুয়েশনটা লেখার আগে তুমি লিখে দিবে। আর তুমি যদি এগুলো না লিখতে চাও তখন ডাইরেক্ট এটা লিখে ফেলবা, শেষ। আচ্ছা, আচ্ছা ভাই ওই যে দিছিলেন না, ওই কালকে যে কোশ্চেনটা দিছিলেন, ওটা 3 নাম্বারটা একটু বলে দেন তো। এটা ইয়েস বুঝলাম কিন্তু কেন পারফেক্টলি বুঝিনি এটা। আচ্ছা, আচ্ছা, বলবো না। কালকে হচ্ছে আরেকটা দেওয়া ছিল হচ্ছে কি তোমাদের, আরেকটা কোয়েশ্চন তোমাদের দিছিলাম হচ্ছে একটা ফার্স্ট কোয়েশ্চনই তো, ফার্স্ট কোয়েশ্চনটা যে কি ছিল, দাঁড়াও। চ্যাপ্টার 10 থেকেই ছিল ফার্স্ট কয়েকটা কোশ্চেন। হুম, পাইছি। ফার্স্ট একটা কোয়েশ্চন ছিল হচ্ছে কি, এই যে 4 কুলম এবং -1 কুলম চার্জ 1 মিটার দূরে রাখা আছে, চার্জ দুটো সংযুক্ত রেখার কোথায় ইলেকট্রিক ফিল্ড শূন্য। তোমরা যে ইলেকট্রিক ফিল্ড নির্ণয়ের সূত্র তোমরা পড়ছো কি, Q/r², ঠিক আছে। আচ্ছা, এটা যখন তোমরা পড়ছো, এটা কি করবে যে কোন একটা ডিস্টেন্সে ওইটার উপর কি ইলেকট্রিক মানে কতটুকু ভোল্ট কাজ করবে ওইটার উপর ডিপেন্ড করে ওইটা ইকুয়েশন করা হয়েছে। এখানে কি হয়েছে দেখো, +4 কুলম আমি বলছি কি এবং -1 কুলম ধরলাম, এখানে -1 কুলম আছে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত, 1 মিটার। ওকে, এখন বলছে কি আমি এমন একটা চার্জ রাখবো এই স্ট্রেট লাইনের উপরে, যে চার্জ রাখার কারণে ওইটার উপর কোনো মানে মনে করো এখানে আমি এইটাতে কোনো ফিল্ড আছে, এইটারও চারপাশে ফিল্ড এখানে আছে, এটা চারপাশে ফিল্ড আছে, এটা ইনফিনিট পর্যন্ত বিস্তৃত আছে এই -1 কুলম্বের জন্য +4 কুলম্বের জন্য। আচ্ছা, এখন বলছে এই স্ট্রেট লাইনের উপর আমি যদি কোনো একটা পয়েন্টে কোনো একটা কুলম্ব আদান রাখি, কোনো একটা ছোট একটা আদান রাখি, তাহলে ওইটা কি কোনো ফোর্স কাজ করবে কিনা ওইটার উপরে, এটা মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড শূন্য, মানে ওইটা এখানে কোনো ইলেকট্রিক ফিল্ডই কাজ করবে না। ইলেকট্রিক ফিল্ড মানে কি, তুমি একটাকে
তুমি একটা বস্তু রাখবা বা একটা আধান রাখবা, ওকে সে হয় অ্যাট্রাক্ট করবে নয় রিপিল করবে ওই স্ট্রেট লাইন বরাবর, ওই ইলেকট্রিক ফিল্ড বরাবর। অনেকে দেখছি লিখছো জিরো, মানে ফিল্ড কি একটা বলছে, অনেকে দেখলাম কি একটা আজগুবি একটা আনসার দিল, বুঝলাম না। আচ্ছা, এখানে কি হয়েছে দেখো, এখানে মনে করো আমি যদি এখানে একটা +1 কুলম বানান রাখি, ধরো আমি এখানে +1 কুলম বানান রাখলাম, ও কি করবে, ও কিন্তু এটাকে রিপিল করবে ডান দিকে, কিন্তু ও কি করবে আবার ডান দিকে অ্যাটাক করবে, তাহলে হইলো না। তাহলে কি ও তো সাম্যাবস্থায়, মানে ওইটার উপর কোন না ওইটার উপর একটা মানে ফোর্স কাজ করবে, তাহলে এখানে রাখলে আমার হবে না, মানে এখানে তো সে একটা ফোর্স কাজ করতেছে ওইটার উপরে। আবার দেখো আমি যদি এখানে রাখি মনে করো +1 কুলম, ও কি করবে, ও এটাকে রিপিল করবে, ঠিক আছে, ও কিন্তু +4 কুলম, আর ও হচ্ছে কি -1 কুলম। ও কি করবে, ওকে অ্যাটাক করতে চাবে, কিন্তু যদিও ও অ্যাটাক করতে চাবে, কিন্তু ওই অ্যাটাকের পরিমাণ কিন্তু অনেক কম হবে, কারণ কি এটা -1 কুলম, খুবই ছোট একটা আধান, এখানে কত +4 কুলম, ও কিন্তু অনেক ফোর্স দিয়ে ওকে রিপিল করে দিয়ে ওইদিকে সরিয়ে দিবে। তার মানে কি এখানে যদি আমি রাখিও, তাহলে ও রিপিল করে ওকে ডান দিকে সরিয়ে দিব, ওই পরিমাণে অ্যাট্রাক্ট করতে পারবে না। তাহলে আমার যদি সাম্যাবস্থায় কোনো একটা পয়েন্ট বের করা লাগে, তাহলে আমার এইখানে একটা যদি পয়েন্ট চিন্তা করে আমি +1 কুলম এখানে রাখছি, এখানে যদি আমি চিন্তা করি ও কিন্তু খুবই কম অ্যাট্রাক্ট করতে পারবে, মানে +4 কুলম যতটুকু ওকে রিপিল করবে যে ফোর্স দ্বারা, ও অনেক, ওর মনে করো 4 গুণ কম ফোর্স দ্বারা ওকে অ্যাটাক করবে। তার মানে কি আমি যদি ডান পাশে কোনো একটা ডিস্টেন্স রাখি, যে না এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্সে রাখলে সাম্যাবস্থা কাজ করা যেতে পারে, যে না সাম্যাবস্থা কাজ করতে পারে, তখন তুমি এটা কিভাবে বের করবা? তুমি জানো কি k3/r², সেম k3/r², মানে কি দুইটাই বিপরীত দিয়ে কাজ করবে, এখানে কোনো আর মানে আমি তো তুমি যে এইটাও করতে পারো, এখানে একটা মাইনাস রাখতে পারো, তোমরা যদি ওই যে প্লাস সামথিং এরকম জিরো, তার মানে কি এটার উপর ফুল যে তোমার যে ইলেকট্রিক ফিল্ড যেটা আছে এটা জিরো, যেহেতু এটাও কিন্তু একটা ভেক্টর রাশি, ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর রাশি, কারণ কি এটা ডিরেকশন আছে, হয় প্লাসের ক্ষেত্রেও কি করে বের হয়ে যায় এবং মাইনাসের ক্ষেত্রে ঢুকে। সেম তোমরা যে কুলম্বের লোর ক্ষেত্রে যেরকম করছো ওইটাও এরকম করবা। এখন যদি আমি বলি যে এখান থেকে এটা দূরত্ব এক্স, তাহলে তোমরা কি করবা, মনে করো আমি এখানে ধরলাম -1, আচ্ছা এখানে আমি প্লাস ধরি, তারপর এখানে কি হবে, কিউ এর ক্ষেত্রে -1 বা কত x² প্লাস কে, আবার কিউ এখানে কত, এখানে হচ্ছে +4 বা কত x+1² 0। এখান থেকে তুমি কি বের করতে পারবা, এখান থেকে হচ্ছে তোমার এক্স এর একটা ইকুয়েশন বের, মানে এক্স এর একটা ভ্যালু বের হবে। এই এক্স এর ভ্যালুটা হচ্ছে কি তোমার, তোমার কিন্তু এটা ডিপেন্ড করে তুমি কোন জায়গা থেকে ধরতেছো। আমি এখানে -1 কুলম থেকে ডান পাশে এক্স ধরছি, এবং তুমি যদি +4 কুলম থেকে এক্স ধরো, তাহলে কিন্তু এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তবে এখান থেকে যে এক্স এর ভ্যালুটা আসবে, এই এক্স এর ভ্যালুটা হচ্ছে তোমার কি করবা, এখন দেখো এক্স এর ভ্যালু কিন্তু দুইটা ভ্যালু আসতে পারে, এখানে যতটুকু আমার ধারণা এক্স এর ভ্যালু একটা পজিটিভ আসবে, একটা মনে নেগেটিভ আসবে, ঠিক আছে। এক্স এর ভ্যালুটা তুমি নেগেটিভ নিতে পারবা না, কারণ কেন নিতে পারবা না, তুমি তো পয়েন্ট থেকে ধরছে এটাকে, মানে তুমি কি বলবো এটাকে, প্রসঙ্গ কাঠামো যেটা আছে, প্রসঙ্গ কাঠামো পয়েন্ট ধরছো -1 কুলমকে, তাহলে এটা ডান পাশে কি হবে প্লাস, এবং মাইনাস ভ্যালু গুলো আসবে বাম দিকে। তোমার যদি এখানে মাইনাস ভ্যালু ধরো এক্স এর, তাহলে এটা কি চলে আসবে, এটার ভিতরে চলে আসবে, বাম দিকে চলে আসবে, তখন এইটা +4 কুলম এবং -1 কুলমের মাঝখানে চলে আসবে, তখন কি, তখন তো এটা সাম্যাবস্থা থাকবে না, কারণ আমরা জানি কি এখানে যদি আমি +1 কুলম দেই, তাহলে কি করবে, +4 কুলম ধাক্কা দিবে ডান দিকে, আবার ও এটাকে আকর্ষণ করবে ডান দিকে, তাহলে এটা সাম্যাবস্থা থাকবে না, তার মানে মাইনাস ভ্যালু এখানে গ্রহণযোগ্য হবে না, এক্স এর যে প্লাস ভ্যালুটা আসবে এটা হবে এক্স এর মান। বুঝতে পারছো সবাই? জি, বুঝতে পেরেছি। জি ভাই। ভাই যে এর আগের ম্যাচটাই তো এটাই, মানে এখন 1-1 আছে সব জায়গায়। কোন ম্যাথ? মানে এই যে এর আগের যে ম্যাচটা দিছিলেন, হ্যাঁ ওইটা এটা আর শুধু এটা তো পুরা কাছে। এক, কিন্তু ওইটাতে ইলেকট্রিক ফিল্ড বলছিল আর কি, আর এটাতে ওইটা ডাইরেক্ট বলে দেয় না, এটাতে ইলেকট্রিক ফিল্ড দিয়ে করা লাগবে, আর ওটাতে তোমার কুলম দিয়ে করা লাগবে। আচ্ছা এটা তো দিলাম তোমাদের, এটা কিসের উপর দেখি তো, ও আচ্ছা, এটা সলভ করো। এটাকে বলছি আমি কি, একটা চার্জ আছে 4 কুলম্বে, মনে করো তোমার একটা সারফেসের মধ্যে আছে,
তাহলে সে কি করবে, তার একটা ইলেকট্রিক ফিল্ড তার আশেপাশে ক্রিয়েট করবে, আশেপাশে ক্রিয়েট করলো। তারপর আমি কি করছি, এই 2 কুলম্ব যে আছে, এই 2 কুলম্বের আলাদা একটা চার্জ আমি এই যে 4 কুলম্ব চার্জ আছে, এই 4 কুলম্ব চার্জ থেকে 2 মিটার একটা ডিস্টেন্সে নিয়ে আসছি। মানে 4 কুলম্ব চার্জ আছে এখানে, এই 4 কুলম্ব চার্জ মনে করে এখানে আছে, ও একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে। 2 কুলম্বের একটা চার্জ আমি এখান থেকে 2 মিটার দূরত্বে নিয়ে আসছি। তাহলে আমি বলছি কি, এই যে 2 মিটার দূরত্বে নিয়ে আসলাম, ও প্লাস একটা রিপিল করবে। এই রিপিলের কারণে 2 কুলম্ব চার্জটা কতটুকু ফোর্স তার মধ্যে ফিল হবে, এটা তোমরা বের করবে। আমি পুল দিয়ে দিতেছি, তোমরা এটা আনসার করো। পুল লঞ্চ করে দিচ্ছি। স্যার চয়েস 1, চয়েস 2, চয়েস 3, চয়েস 4 বলতে কি এই যে হ্যাঁ, স্ক্রিন হ্যাঁ, শেয়ার? অপশনগুলো। হ্যাঁ, অপশনগুলো। আচ্ছা আর তোমরা যারা বাংলা ভার্সন আছো, তোমাদের ক্ষেত্রে আমার কথা হয়েছে কি, তোমরা একটু যারা এই ভাইয়া এই পোলটা মানে পারফেক্টলি আসে না, এখানে চয়েস 1 চয়েস 2 দেওয়া, হ্যাঁ, মানে চয়েস এখানে অন, কোশ্চেনটা আসে না। স্ক্রিন শেয়ারে যে আছে, স্ক্রিন শেয়ারের অপশনগুলোর মধ্যে যেটা ও আছে ওইটা। আচ্ছা আচ্ছা okay, 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 okay. আচ্ছা, তোমরা যারা বাংলা ভার্সন আছো, তোমরা মনে করো ইংলিশ ভার্সনে যে বইগুলো আছে এনসিটিভি তে, ওয়েবসাইটে পাওয়া যায়। তোমরা কি করো, ওগুলো রিডিং পড়ো, কারণ তোমার এখানে তোমার ট্রান্সলেট কিন্তু তোমার নিজে করা লাগতেছে। তোমার কাছে বাংলা বইটা আছে, তোমরা কি করবা, ওদের যদি ইংলিশ বইটা পিডিএফটা পড়ো, যেটা আনসার মানে ট্রান্সলেট বুঝতে পারতেছো না, তোমার তো বাংলা সেম লাইন, ইংলিশ ভার্সনের যে লাইনগুলো আছে বাংলা ভার্সনের সেম লাইন আছে, ট্রান্সলেট করা শুধু। তা তোমাদের ক্ষেত্রে অনেক সহজ হবে। কারণ মনে করো তুমি যখন একটা জিনিস জানতে চাবা, কারণ সায়েন্সের কিন্তু সবকিছু প্রায় গুগলে দেওয়া আছে। তুমি যখন একটা জিনিস জানতে চাবা, তখন তোমার ইংলিশে কোয়েশ্চন করা লাগবে, বাংলাতে কোয়েশ্চন করলে পাবা না এটা। কারণ যতগুলা ওয়েস্টার্ন যেগুলা কান্ট্রি, সবগুলো ইংলিশ ওরা ইউজ করে কালচার, ঠিক আছে। তো তোমরা যদি এখন থেকে যে, কারণ তোমার তো বাংলা ট্রান্সলেট করে নিজে লাগতেছে না, যে যে লাইন বুঝতে পারবে না বাংলাটা, ওইটা তো তোমার বইয়ে লেখাই আছে বাংলা, তখন দেখলা এটা ট্রান্সলেশন কি। এখন যদি প্র্যাকটিস করো, তাহলে এই তো অনেক মানে কাজে লাগবে। কারণ তুমি একটা কোয়েশ্চন ব্যাখ্যা পারতেছো না বা বুঝতেছো না, তুমি ইংলিশে যখন সার্চ করবে অটোমেটিক চলে আসবে, তুমি বাংলাতে সার্চ করলে আসবে না। একই জন্য আনসার করছো, বাকি আনসার করো। আচ্ছা, প্রায় সবারই আনসার করা শেষ প্রায়। আচ্ছা, এটা আনসারটা হচ্ছে 2 নাম্বারটা হবে। এই দেখছো 2 নাম্বারটা? সাজিদ কি আছো? জি ভাই আছে। তুমি একটা কমেন্ট করছো, এটা কি আমাকে করছো?
কমেন্ট মানে চেটে। ভুলে দিয়েছি সরি। না, তুমি যে কমেন্টটা করছো ওইটা কি তুমি এখানে কি মানে ক্লাসের মধ্যে কি এগুলা পড়ে ক্লাসের কিসের মধ্যে? আমি কি তোমার ফ্রেন্ড সরি, লাগি? না না স্যার আপনারই দিনে ভুলে গেছে ওখানে। তাহলে তুমি এই চ্যাটের মধ্যে বললে তো আমি কি বুঝবো তাইলে? এখানে তো সবাই, এখানে তো পার্সোনাল চ্যাটের জন্য তো এখানে রাখা হয় নাই। তোমার তো এখানে একটা ম্যানার মেনটেন করা লাগবে। না ভাই বলো, এটা ঠিক আছে, প্রবলেম নাই, কিন্তু তুমি তোমার ফ্রেন্ডদের সাথে যেরকম চ্যাট করবে এখান তো এরকম চ্যাট করলে হবে না। তুমিও তোমাদের গ্রুপে লিখতে পারো যে তুমি ভুল আনসার করছো, সমস্যা নাই। না ভাই, এটা অন্য একজনের দিতে গেছিলাম, ভুলে ওখানে চলে আসছে। আচ্ছা, ফার্স্ট হয়েছে কনসেপ্টটা হয়েছে কি তোমার যে কনসেপ্ট কি, তোমাদের তো এত ডিপে যাওয়া লাগবে না এখানে। কে কিউ বাই আর স্কোয়ার, এখানে হচ্ছে কি কতটুকু ডিস্টেন্স তোমার এই যেটা তোমার তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করবে ওইটা থেকে কতটুকু ডিস্টেন্স পরে তার যে ইলেকট্রিক ফিল্ডটা আছে ওইটা ইন্টেন্সিটিটা কত হবে, ওটা তুমি এটা দিয়ে বের করবা। এক্ষেত্রে বেড়া লাগতে পারে, এই জন্য দিছি এই কিউটা হবে কি যার আশেপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে বা ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে ওইটার ভ্যালু। তারপর ই ইজ আর পরে যে এফ ইজ ইকুয়াল টু ই কিউ। আর এই কিউটা হয়েছে কি যার উপর ফোর্স, যে ফোর্সটা ফিল করবে তার ভ্যালু হচ্ছে এফটা, মানে তার ভ্যালু হচ্ছে কিউটা। তার মানে ফার্স্টে 4, তারপর হচ্ছে 2, তার মানে এখানে হচ্ছে 4 কুলম হবে, এখানে হবে 2 কুলম। এইটা হচ্ছে তোমাদের একটু ভেজাল লাগতে পারে, মনে হয় 10 11 জনের মতো ভুল আনসার করছো। এই ভেজাল লাগার কারণে মনে হয় করছো। আর বাকি সবার তো আনসার মানে বাকি তো আর কোনো ভেজাল নেই এই জায়গায়। এখানে আর এর মান তো 2 দেওয়াই ছিল, কে এর মান তো তোমরা সবাই জানোই, 9 × 10⁻10, 9 × 10⁻9। এইটা এই কনফিউশনটা ক্রিয়েট হতে পারে, এই জন্য আমি কোশ্চেনটা করলাম। তারপর হচ্ছে তোমাদের একটা পুলকেশন দিছি, ওইটা আনসার করো। এখানে হচ্ছে কি একটা -5 কুলম্বের চার্জ আছে, -5 কুলম্বের যে চার্জটা আছে -5 কুলম্বের চার্জ ওর আশেপাশে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছে। তারপর বলছে কি যদি আমরা একটা 5 কুলম্বের চার্জ যদি আমরা এটার মধ্যে আনি তাহলে আমাদের 5 জুল কাজ করতে হয়। তাহলে বিভবের ভ্যালুটা কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পোটেনশিয়াল এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন তুমি 5 কুলম্বের চার্জটা আনা লাগবে তোমার, ওটা তুমি বের করবা। আমি লঞ্চ করে দিয়েছি, তোমরা আনসার করো। এটা তো আনসার করতে 1 মিনিট বেশি সময় লাগার কথা না। তোমরা যারা এখনো মানে তোমরা তো পরবর্তীতে এখন স্কুল থেকে কলেজে উঠবা, তোমরা যারা এখনো মানে এই পার করে আসছো হাই স্কুল লাইফ, তোমরা মানে স্যার মানে স্যাররা যে কি এটা তোমরা আসলে দেখোই না, কিছুই দেখো নাই। কলেজেও দেখবা না, যখন ইউনিভার্সিটিতে যখন উঠবা ক্লাস করবা তখন বুঝবা এতদিন কি মানে স্যারদের কি ভেবে আসলাম। এখন স্যার মানে মেন্টালিটিটা তখন চেঞ্জ হয়ে যাবে স্যারদের প্রতি। তুমি যখন একজন স্যারের সাথে যখন কথা বলবা পরে ভার্সিটিতে ওঠার পরে, তখন তোমার 100 বার চিন্তা করা লাগবে একটা কথা বলার আগে স্যার কিছু মনে করে কিনা। মানে এখন তো তোমরা যখন আমরাই যখন স্কুলে পড়ছি বা কলেজে পড়ছি স্যারদের সাথে যখন কথা বলতাম, বিশেষ করে স্কুলে এত চিন্তা করতাম না। কিন্তু তুমি যখন ভার্সিটিতে উঠবা তখন দেখবা স্যারদের সামনে তুমি একটা কথা বলবা, তোমার 100 বার চিন্তা করা লাগবে এই কথা বললে কি হবে, আমার উপর কোনো এফেক্ট পড়বে কিনা, তখন বুঝবা। ভার্সিটিতে স্যারদের সাথে হাতে সব ক্ষমতা, স্যাররা যে কিছু করতে পারে।
স্কুলে তো আমরা স্যারদের তো মানে কেয়ার করি না, কারণ আমার জিপিএ যে ফাইনাল জিপিএ ওটা তো স্যারের, আমার স্কুলে স্যারের হাতে না। তো যখন ভার্সিটিতে উঠবা তোমার সিজিপিএ ফুল স্যারের হাতে। সেম কলেজও তোমার এইচএসসি রেজাল্ট স্যারের হাতে না। তুমি প্র্যাকটিক্যালি কিছু কমাই দিতে পারবে, এই চাইতে বেশি কিছু না। যখন ভার্সিটিতে যখন পড়বা তখন বুঝবা তোমার প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা মার্ক স্যারের হাতে। আচ্ছা, এখনো মাত্র 25 জন দিয়েছো, বাকির আনসার দাও। আচ্ছা, মাত্র হচ্ছে মাত্র 9 জনের আনসার কারেক্ট দিছো, বাকি সবার ভুল হয়েছে। Okay, আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে W/Q। ঠিক আছে, কিউ তো আমার এখানে দেওয়া আছে। কিউ হচ্ছে কি, যে আদানটা তুমি আনবা এটা হচ্ছে কিউ। কিউ কত? 5। এক্ষেত্রে তো কারো কোনো প্রবলেম নাই, কিছুই নাই। আর আমি বলছি আনতে হলে তোমার কি করা লাগবে, তোমার হচ্ছে 5 জুল পরিমাণ কাজ করা লাগবে। এখন দেখো, এখানে দেখো কি হয়েছে, মাইনাস তোমাদের। তাহলে তোমরা দেখা যাচ্ছে কি বই ভালো করে পড়ো না, এটা হচ্ছে মেন সমস্যা। তোমরা বইয়ের লাইন বাই লাইন পড়ো না, তোমরা প্রাইভেট পড়ছো, প্রাইভেট পড়ে ক্লাসে বুঝাইছে এই -5 কুলম, এখন তো -5 কুলমই দিয়েছিল। আচ্ছা, এখানে বলো তো +5 কুলম যদি এখানে আমি রেখে দেই, ওর কি আমার কোনো ফোর্স করা লাগবে -5 কুলমের কাছে আনতে? না, ও তো অটোমেটিকলি চলে আসার কথা। অ্যাট্রাকশন আছে, হ্যাঁ, তাহলে আমি এখানে কি কাজ করতেছি তাইলে? রিপালশন হচ্ছে। না, রিপালশন না, ও আসবে ঠিক আছে, কিন্তু ও অনেক স্পিডে আসবে। আমি কি করতেছি, ওকে ওই দিকে একটা ফোর্স দিতেছি। কত জুল ফোর্স দিতেছি? 5 জুল পরিমাণ ফোর্স দিতেছি। এরকম চিন্তা করো। ও কি করবে, তোমাদের বইয়ে যা বলা আছে, তোমাদের বইয়ে যে বলা আছে ও তো চলে আসবে, কিন্তু তুমি কি করবা, ওকে একটা ফোর্স দিবা বা ওর উপর একটা কাজ করবা। হুম, ওই কাজ করার ফলে ওইটা কি করবে, অনেক স্লোলি আসবে, এত স্পিডে আসবে না। কিন্তু এখানে কি হইতেছে, তুমি ফোর্স দিতেছো ওকে ডান দিকে, ও আসতেছে বাম দিকে। তাহলে আমরা কি বলছিলাম কাজ ক্ষমতা শক্তিতে, আমি যদি ফোর্স যে দিকে দেই, কিন্তু আমার যদি ডিসপ্লেসমেন্টটা বিপরীত দিকে হয়, তাহলে মাইনাস কাজ হবে, যেহেতু দিক বিপরীত। এই জন্য কি হবে, এখানে -5 জুল হবে, আনসার হবে -1। বুঝতে পারছো সবাই? হুম, ভাইয়া আরেকবার একটু এক্সপ্লেনেশনটা বুঝায়েন, আরেকবার আচ্ছা, একটু। এখানে হয়েছে কি, এখানে -5 কুলম চার্জ আছে। তুমি যদি এর একটা মনে করো, ওর একটা তড়িৎ বল রাখো তো, একটা ইলেকট্রিক ফিল্ড ওর তৈরি করা আছে এখানে। ঠিক আছে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড তৈরি করা আছে এখানে, আমরা জানি কি বিপরীত দ্রুমি চার্জ পরস্পরকে অ্যাট্রাক্ট করবে। এখানে জি -5 কুলম, এখানে +5 কুলম। অত ওকে অ্যাট্রাক্ট করে এমনিতেই নিয়ে আসবে, আমি এখানে আবার ফোর্স দিব কেন? জি। আমার তো কোনো ফোর্স দেওয়াই লাগবে না। কিন্তু আমি ওকে ফোর্স কেন দিতেছি, আমাকে ফোর্স দিতেছি হচ্ছে ও ঠিকই আসবে, কিন্তু ওকে স্লো করার জন্য বিপরীত দিকে একটা ফোর্স দিতেছি। আচ্ছা। হ্যাঁ, এখন এই ফোর্সটা আমি তো দিতেছি ওকে ওই দিকে, যাতে ও একটু স্লোলি এদিকে আসে। ও তো আসতেছে এইদিকে, তার মানে কি আমি মাইনাস কাজ করতেছি। ও আমি ফোর্স দিতেছি একদিকে, ও আসতেছে আরেকদিকে। আমরা কি পড়ছিলাম, W=F(s)। যেমন তোমাদের একটু বলছিলাম যে তোমাদের বইতে লেখা নেই কস্তিটা, এখানে কস্তিটার কারণে মাইনাস আসবে। ওকে আমি ফোর্স দিতেছি এইদিকে, ও আসতেছে এইদিকে, কস এখানেও হবে 180 ডিগ্রি। এই জন্য আগে একটা মাইনাস চলে আসবে।
এই জন্য এখানে একটা মাইনাস আসবে। তোমাদের বইয়ে লেখা আছে ডাইরেক্ট, মানে ওরা এক্সপ্লেনই করে দিছে এরকম। শুধুমাত্র তোমাদের ম্যাথ প্র্যাকটিস করতে বলে, মানে দেয় না আর কি, বই এক্সাম্পল দেয় না, ওইটাই হচ্ছে পার্থক্যটা। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, জি ভাই, এবার বুঝতে পারছি। আমি আর কি মাইনাস ক্যালকুলেশনটা করতে ভুল করছিলাম, এই জন্য তোমরা আমার ওয়ান সবাই আসছিল। করছো, এই জন্যই তোমাদের জি জি। 9 জন মনে হয় ভাইয়া রাইট ভাইয়া আনসার বল। ওয়ার্কের তো ডিরেকশন নাই, ওয়ার্কের তো ডিরেকশন হয় না। ওয়ার্কের ডিরেকশন হবে না কেন? না, পজিটিভ ওয়ার্ক নেগেটিভ ওয়ার্ক আছে তো, একটা পজিটিভ আর নেগেটিভ ডিরেকশন। ওয়ার্ক আছে না? ও তোমরা কাজ ক্ষমতা শক্তিতে এস পড়ো নাই? ভুলে গেছিলাম। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে তোমাদের বইয়ে একটা, মানে ছোট একটা কনসেপ্ট ছিল, এই যে বোল্টকে নিয়ে, এই যে লাস্টে হচ্ছে এইটা বের হয়। তাহলে এরকম বইয়ে এক্সপ্লেন করা আছে, যার মানে যেটা গোলক আছে ওইগুলোকে, যার ব্যাসার্ধ কম হবে তার মধ্যে কি হবে, বিভব বেশি হবে, এবং যার ব্যাসার্ধ কম হবে তার মধ্যে বিভব বেশি হবে, এবং যার ব্যাসার্ধ কম বা বেশি হবে তার হচ্ছে কি হবে, বিভব কম হবে। মানে এই সম্পর্ক আর কি, ব্যাসার্ধের সাথে, একটা গোলকের ব্যাসার্ধের সাথে। এরকম কোয়েশ্চেন আসতে পারে, ছোট কোয়েশ্চনে যদি 2 মার্কে দিয়ে দেয় এরকম বলতেও পারে, এ ব্যাসার্ধ এত, এটার ব্যাসার্ধ এত, তাইলে কার মধ্যে বিভব বেশি থাকবে, কারণ সেম পরিমাণ যদি আমি চার্জ দেই, সেম পরিমাণ আদান দেই, তা তার মধ্যে বিভব কার মধ্যে বেশি হবে। বলো কি বলবা? ভাইয়া আপনি যে প্র্যাকটিস শিটটা দিয়েছিলেন ওখানে 1 নাম্বার প্রশ্নটা একটু দেখাবেন প্লিজ, মানে যে ওটা যদি একটু সমাধান করে দিতেন ভালো হতো। একটা মানে দিলাম তো আগে। 1 নাম্বারটা একদম ফার্স্ট যেটা করেছেন ওটা। হ্যাঁ, ফার্স্টের পরে আমি একটু উদাহরণটা এই যে এখানে বলে দিলাম। আচ্ছা, এটাকে, এটা তো ফার্স্টেরটা ছিল, তারপরে এই যে এখানে তো এই যে এটা দিয়ে করে দিলাম তো। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আর তোমাদের হচ্ছে, তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে আছে কি, ফার্স্টে তো আছে চার্জ নিয়ে কিছু কথা বলা আছে। তা- ভাইয়া ওই প্র্যাকটিস একটু 7 নাম্বারটা করা দিলে একটু ভালো হতো। ওইটা তো বইয়েই দেওয়া ছিল তোমাদের, একবার উদাহরণ। এটা হবে, সূত্র হবে হাফ সিবি স্কোয়ার মনে হয়, এটাই সূত্র, আর কিছু না। ধারকের ক্যাপাসিটেন্সের, জানে কি বলছে, হ্যাঁ ধারকের সঞ্চিত শক্তি, ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি কত। এখানে তো তোমার সির মান তো দেওয়াই ছিল 20 মাইক্রোফেরাডে, আর ভি মানও দেওয়া আছে 10 ভোল্ট। আর কিছুই না, ডাইরেক্ট বইয়ে দেওয়া আছে, সেম মেথড, আমি চেঞ্জ করিনি। কারণ এগুলো তোমাদের চেঞ্জ করার মতো না, শুধু একটু যদি পেঁচায়, ওই যে বলছিলাম যেটা, ওই যে কুলম্বের সূত্র ইলেকট্রিক ফিল্ডে যেরকম ম্যাথ দুইটা পড়াইছি বা যেটা দিছি, ওই রকমই আসতে পারে। আর বাকি কোনো জায়গা থেকে পেঁচানোর কিছু নাই। আচ্ছা, এখান এই যে 4টা টপিক আছে, এই 4টা টপিক থেকে তোমাদের অবজেক্টিভ, মানে যেগুলা বিশ্লেষণ করা আছে, কোনটার মধ্যে দিয়ে কি হবে, এই মনে করো এখানে ইলেকট্রোস্কোপের মধ্যে দেওয়া ছিল না তোমাদের, যে পরীক্ষাটা কিরকম হবে, প্রসারিত হবে না সংকুচিত হবে, ওইগুলো তোমরা একটু পড়বা। তারপর সিল্কের মধ্যে, তারপর সুতার মধ্যে, তারপর কাছের মধ্যে কোনটার সাথে কি দিলে বইয়ে যেগুলো লাইনগুলো দেওয়া আছে, কোনটা কোন আদানে আহিত হবে, ওইগুলা পড়বা। মানে যদি আসে মুখস্থ টাইপের আসবে এই অংশ থেকে, এখানে এত বোঝার কিছু নাই। এই নম্বরে কি ছিল? 9 নাম্বার, ওইটা 5 কুলম চার্জের জন্য 10 মিটার দূরে ইলেকট্রিক ফিল্ড কত? আচ্ছা, 9 নাম্বারটা হচ্ছে 5 কুলম চার্জ, ওটা তো তোমাদের ওই সূত্র দিয়েই। এটা হচ্ছে কি সূত্র, E ইজ ইকুয়াল টু কিউ, তারপর সরি কে কিউ বাই আর স্কোয়ার
কে কিউ এর মানও দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে, শুধু ই মানটা বের করবা। আচ্ছা, একজন কোয়েশ্চেন করছে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পার্থক্যটা কি। ইলেকট্রিক ফিল্ড মানে কি, মনে করো হচ্ছে এই যে বল রেখাগুলো ক্রিয়েট হবে, রেখাগুলো যে ক্রিয়েট হবে, ঠিক আছে, এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। মনে করো এখানে যদি এই বল রেখাগুলো মানেটা কি, এই মানেটা কি, মনে করো এখানে যদি প্লাস কিউ থাকে, আমি যদি একটা +1 কুলম্ব আধান এখানে আনি, তাহলে তো ওইদিকে এই বল রেখা যে লাইনটা আছে এই লাইন বরাবর চলে যাবে। আবার যদি -1 কুলম্ব মানি, সে সে এই বল রেখা বরাবর সে এদিকে অ্যাট্রাক্ট করবে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানেটা কি দেখো, এই যে মনে করো এই অংশটা আছে, এই অংশে আমি যদি +1 কুলম্ব বা -1 কুলম্ব দিই, এখানে কিন্তু বল রেখার ঘনত্ব অনেক বেশি। তোমাকে যদি সোজা ভাষায় বলি, তাহলে এখানে দেখো, এখানে এখানে যদি আমি একটা জিনিস রাখি, তোমরা যে এরকম বলতো না প্রতি একক দৈর্ঘ্যে যে কি একটা মানে, এরকম সংখ্যাটা এরকম, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ মনে হয় ইলেকট্রিক, মানে যে পরিমাণ বল লাভ করবে কোনো একটা আধান রাখলে, ওইটাই মনে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আর যদি আমি থিওরিটিক্যালি বলি, তাহলে এখানে যদি আমি একটা রাখি, ও যে পরিমাণ ফোর্সটা লাভ করবে বা অ্যাট্রাক করবে বা রিপিল করবে, আমি যদি এখানে কোনো একটা রাখি, এখানে দেখো এখানে বিস্তৃত হয়ে যেতেছে এইদিকে, এখানে কিন্তু আরো কম লাভ করবে। কারণ এখানে কি এরিয়াটা অনেক বড়, কিন্তু বল রাখার পরিমাণ খুবই খুবই কম, কিন্তু কনসেপচুয়ালি বলি। আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে হচ্ছে কি, খুবই একটা এরিয়ার মধ্যে তার বল রেখার ঘনত্ব কতটুকু থিওরিটিক্যালি। কিন্তু এখানে দেখো অনেক বড় এরিয়া, কিন্তু বল রেখা কয়টা আছে, একটা দুইটা তিনটা, বল রেখার ঘনত্ব অনেকগুলা কমে, এই যে দেখো অনেকগুলো এখানে খালি আছে, এখানে খালি আছে, এখানে খালি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে এই যে চারটা চারটা টপিক আছে, এই চারটা টপিক থেকে কি তোমাদের এগুলা ব্যাখ্যা ট্যাখ্যা যা আছে তা পড়বা। আর এখান থেকে যা আসবে ম্যাথ আসবে, এই চারটা টপিক থেকে। আর লাস্টের দিকে কয়টা দেখলাম কিছু লেখা ছিল, ওগুলো আমি পড়ি নাই, ওগুলোও পড়বা, মানে একটা লাইনও বাদ নাই। মেন কথা হচ্ছে এটা। স্যার কালকে যে প্রশ্নগুলো দিলেন ওগুলো 3 নাম্বারটাকে একটু বুঝিয়ে দেওয়া যাবে? 3 নম্বরটা কি ছিল? ওইটা হচ্ছে কি, ওইটার জন্য আমি সার্চ করছিলাম হচ্ছে নেটে, কি বলছিল ওরা 3 নম্বরটা। আচ্ছা, হম, ওইটা আসলে ব্যাখ্যা যদি করতে চাই, ওইটা আসলে ভেক্টরের অনেক জিনিস চলে আসবে। ওইটা শুধু ওরা, যদি আমি এক লাইনে বলি, ইলেকট্রিক ফিল্ড যখন, আমার যে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলা, যখন আমার যে সারফেসটা আছে, এই সারফেসটার সাথে যখন পারপেন্ডিকুলার, এই যে দেখো আমার সারফেসটার সাথে এটা পারপেন্ডিকুলার বের হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলা, যখনই বের হবে তখন যে কোন একটা পয়েন্টে, ওরা যেটা ব্যাখ্যা করছিল অনেক বড় করছিল, আর
আচ্ছা, একজন বলছো 3 নম্বর ট্রান্সফার বইতে আছে, আসলে কি বইতে আছে? কত নাম্বার পেজে? আমি আসলে অন্য জায়গা থেকে দেখছি তো, ওই জায়গায় একটু মানে এইচএসসি কনসেপ্ট লাগবে ওইটাতে। ভাই যে এডি এটা বইয়ে আছে তারপর কেন মানে কোশ্চেনটা আছে জাস্ট। কোয়েশন তো আমি বই থেকেই দিছি। কিন্তু বইয়ে লেখা দেখি না। কেন হয় সেটা বুঝতে পারিনি। আচ্ছা, একজন একটা দিছে কি, আচ্ছা আমার কোয়েশন, ভাইয়া, হ্যাঁ বলো। এটা ওই যে সমান আর বিপরীতধর্মী চার্জের ক্ষেত্রে হতে পারে না? সমান আর বিপরীতধর্মী চার্জ, হ্যাঁ ওই ক্ষেত্রে, হ্যাঁ ওই ক্ষেত্রে তো ইলেকট্রিক ফিল্ড থাকবে, কিন্তু এটার উপর কোনো ফোর্স কাজ করবে না। আচ্ছা, আর তাইলে আমি তোমার নেক্সট ক্লাসে তাহলে এক্সপ্লেন করে দিব না একটু ভালো করে ওই কোয়েশনটা। স্যার আসলে জিনিসটা নিউট্রন স্টারের ক্ষেত্রে ঘটে, কিন্তু কিভাবে ঘটে ওইটা জানা নাই। না, তোমাদের যদি জানা লাগে, তোমার যদি, আমি যদি আনসারটা বলে দিই তোমাদের মুখস্থ করা লাগবে, আর যদি বুঝাতে চাই তাহলে এখানে অনেকগুলো কনসেপ্ট চলে আসবে, ভেক্টরের ডিরেকশন চলে আসবে যদি আমি ভালো করে বুঝাতে চাই আর কি। আর যদি বলি তখন, যদি বলি তখন ইজি আনসার হচ্ছে কি, যখন বল রেখাগুলা এই সারফেস গুলার সাথে পারপেন্ডিকুলার থাকে, তখনই ওই সারফেসের প্রত্যেকটা লাইন গুলাতে তখন হচ্ছে কি পোটেনশিয়াল ওই জায়গায় জিরো হবে। কিন্তু বড় লেখা যেহেতু, পোটেনশিয়াল যেহেতু একটা স্কেলার রাশি, বল লেখা যেহেতু একটা ভেক্টর রাশি, ওর যেহেতু দিক আছে, ওর ভ্যালু থাকবে, কিন্তু পোটেনশিয়াল গুলোর কোনো ভ্যালু থাকবে না, ওই জায়গায় কোনো বিভব কাজ করবে না। আমি তাহলে নেক্সট ক্লাসে যখন চলতরিৎ পড়াবো তখন বলবো না ওইটা। আজকের ক্লাসে এই পর্যন্ত ছিল। আর তোমরা বই পড়ো, বই না পড়লে হবে না। আমি শুধুমাত্র তোমাদের গেস করাতে পারবো এগুলো এগুলো আসতে পারে।